দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। সবার জন্য রইল অনেক শুভেচ্ছা। কানাডায় নির্মিত এবং টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের এই অনুষ্ঠানে আজ আপনাদের সাথে আছি আমি সোহেলি কানা। আশা করছি সবাই ভালো আছেন। দর্শক, বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব অ্যাম্বাসেডর ওয়ালিউর রহমান সম্প্রতি এক ব্যক্তিগত সফরে টরন্টো ঘুরে গেলেন। বাংলা টেলিভিশনে আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম। আমাদের স্টুডিওতে তার সাথে কথা বলেছেন হাসান মাহমুদ। আবার ৭১। মুষ্টিমেয় কিছু ধর্মদস্যু আর দেশদ্রোহী ছাড়া আমরা পুরো জাতি একতাবদ্ধ হয়ে যুদ্ধ করেছিলাম বলেই আমরা দেশটা স্বাধীন করতে পেরেছিলাম। কিন্তু এই যুদ্ধের একটা মৌলিক রণাঙ্গন আছে যেটা নিয়ে কখনো কথা হয় না, অত্যন্ত গুরুত্বপূর্ণ রণাঙ্গন। সেখানে মাত্র মুষ্টিমেয় কিছু বাংলাদেশি যুদ্ধ করেছিলেন। সেই রণাঙ্গনের এক সেনাপতিকে আজ আমরা অত্যন্ত গর্বের সাথে আপনাদের সামনে উপস্থাপনা করছি। ওয়ালি ভাই, বাংলা টেলিভিশনের স্টুডিওতে আপনাকে স্বাগতম জানাই, আপনাকে আহ্বান করি। আমাদেরকে আপনি সেই সময়ে নিয়ে যান যখন আপনি সুইজারল্যান্ডের ফার্স্ট সেক্রেটারি ছিলেন পাকিস্তান সরকারের। আপনি মনে প্রাণে একজন বাঙালি। আপনার তখন কেমন লাগছিল? দিনগুলো কিভাবে যাচ্ছিল? দেখুন, এটা তো একটা বিরাট ইতিহাস। তো সময় যেহেতু সংক্ষিপ্ত, কাজে আমিও যতটা পারে সংক্ষেপে কথা বলার চেষ্টা করব, কিন্তু বেসিক যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো বলবো আমি। আমরা তো বিদেশে ছিলাম, পাকিস্তান সরকারের কাজ করছি আমরা, এবং ফেব্রুয়ারি মাস থেকে যে ঢাকাতে যে আলাপ আলোচনা হচ্ছে, বিভিন্ন ব্যক্তি, এহিয়া খান, ভুট্টো সাহেব আসলেন শেষ পর্যন্ত, এবং জেনারেল মোহাম্মদ গোলাম ওমর উনিও ছিলেন। তো এরকম তো আমরা কিন্তু ফলো করছি, খুব গভীরভাবে ফলো করছি। তবে একই সঙ্গে এটাও আমরা বুঝতে পারছি যে যেভাবে বঙ্গবন্ধু এগোচ্ছেন, আমরা কিন্তু যারা বিদেশে ছিলাম, পাকিস্তান এম্বাসিতে চাকরি করছি, অন্তত আমার পক্ষে, আমি আমার কথা বলবো, আর কথা সবার কথা বলতে পারি না, যে কোনো সন্দেহ ছিল না যে সেই সুদিন আমাদের আসবে যখন আমরা স্বাধীন হব। তো যখন এহিয়া খান বললো যে না, ও বললো যে হ্যাঁ তোমাদের ইয়ে হবে, পার্লামেন্ট বসবে, অধিবেশন ঢাকায়। তো আমরা বিদেশে থেকে খুশি হলাম খবরটা শুনে। তো মজার ব্যাপার হচ্ছে যে আমার যে অ্যাম্বাসেডর ছিলেন পাঞ্জাবি, তো তিনি লেখাপড়া করতেন, বইটা লিখেছেন, ইসলামী পন্থী, খুব ভালো বই লিখতেন, কিন্তু যেভাবে আমরা চিন্তা করি সেভাবে তিনিও চিন্তা করতেন। তো তিনি বললেন একটা খুব ইন্টারেস্টিং কথা বললেন আমাকে ওই সময়, যে তুমি জানো না ওয়ালি, যে এই লোকটা সবসময় মিথ্যা কথা বলে। এহিয়া খান? হ্যাঁ। আচ্ছা। তো চিন্তা করেন যে পাকিস্তানের অ্যাম্বাসেডার আমাকে বলছে এটা, তো এটা ভয়ঙ্কর ব্যাপার। আমি শুনলাম, কোনো উত্তর দিলাম না। তো তারপরে তো এহিয়া খান অধিবেশন বাতিল করে দিল, এবং তারপরে ভুট্টো সাহেব যে বললেন যে তিনি পা ভেঙে দেবেন, যে যাবে ওখানে পা ভেঙে দেবেন, সে কখনো ফিরে আসবে না। তারপরে তিনি বললেন যে তিনি হবেন ওখানকার পাকিস্তানের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এবং শেখ মুজিব হবে পূর্ব পাকিস্তানের প্রেসিডেন্ট। তো এরপরে তো যে বঙ্গবন্ধু যে ডিসোবিডিয়েন্স শুরু অসহযোগ আন্দোলন করলেন, সেটাতে হলো কি যে এন্টায়ার কান্ট্রি ফলোড বঙ্গবন্ধু।
পাকিস্তানের পতাকা নামিয়ে ফেলা হলো, বাংলাদেশের পতাকা ওড়ানো হলো। এবং তখন গিয়ে যে রেডিও পাকিস্তান তারা এই খবরগুলো দিচ্ছিল না, তখন তাদেরকে বাধ্য করা হলো যে তোমরা এই খবরগুলো দাও। তারপরে ফেব্রুয়ারি গেল, আমরা ফলো করছি, মার্চ আসলো, 7ই মার্চের বক্তৃতাটা আমরা শুনলাম। এবং ওই দিনে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল, যে এটা অবশ্য আপনারা জানেন, নিশ্চয়ই সবাই জানে, কিন্তু আমি এটা বলবো, কারণ না বললে আমার যে যে চিন্তা ভাবনা মনমানসিকতাটা ছিল সেই দূর দেশে বসে, সেটা সব পরিপূর্ণ হবে না। সেটা হচ্ছে যে যখন উনি বক্তৃতা দিবেন, তো এটা আর্মি হেডকোয়ার্টার্স থেকে বলা হলো যে ওনার বক্তৃতা ব্রডকাস্ট হবে না। তো তখন এন্টায়ার স্টাফ বেরিয়ে এলো, তারা বললেন এটা না হলে আমরা কোনো কাজ করব না। তো তখন বাধ্য হলো, ওরা বলে ঠিক আছে ওনার বক্তৃতা তোমরা ব্রডকাস্ট করো। তো এটা হয়ে গেল, আমরা শুনলাম। তো মার্চ 6-7 চলে গেল, এবং 7ই মার্চে তিনি কতগুলো কথা বললেন সেগুলো তখন আমরা বসে, আমাদের কিছু বাঙালি বন্ধু ছিলেন, বাজেলে একজন ছিলেন খান মজলিস, তো তিনি এসে গেলেন ওই রাত্রে, এসে গেলেন। তিনি তার স্ত্রীকে নিয়ে আসলেন, তিনি বিদেশি একজন। তো এই সারাদিন সারা রাত্রে বসে কিন্তু আমরা এইটা পর্যালোচনা করলাম যে এটার অর্থটা কি হতে পারে। তো আমরা সবাই একমত হলাম যে অর্থটা হলো একটাই অর্থ, স্বাধীনতা। যে বঙ্গবন্ধু যে এত বড় একজন ডিপ্লোম্যাট ছিলেন, তিনি জানতেন যে আমি যদি স্বাধীনতা ঘোষণা করি এখানে কেউ থাকবে না, কারণ ওরা উপরে পাকিস্তানি বম্বার্স অ্যান্ড ফাইটার্স তারা ঘুরছে। তো ইতিহাসের যতগুলো বক্তৃতা আছে, এই বক্তৃতা হলো একটা তার ভিতরে অন্যতম। আপনার আমি সবসময় যেটা তুলনা করি, যে অ্যাব্রাহাম লিঙ্কন যে গেটিসবার্গের বক্তৃতা দিলেন, তখন কিন্তু তার যে প্রতিপক্ষ জেনারেল গ্রান্ট কিন্তু সারেন্ডার করেছে, তারপরে গিয়ে তিনি অ্যাব্রাহাম লিঙ্কন বক্তৃতা দিলেন। কিন্তু এখানে তো ঠিক উল্টো, মানে শত্রু বেষ্টিত বঙ্গবন্ধু, তিনি অ্যাডলিপ বললেন কিন্তু কোনো লেখা নেই। তো আমরা এটাকে শুনলাম, তারপরে আমরা কিন্তু একটু শান্তি পেলাম যে না, সেদিন আসছে অবশ্যই, এবং কবে তিনি ঘোষণা করবেন। গেল 1, 2, 7, 8, 9, 10, 25 রাত পর্যন্ত। ভুট্টো সাহেব যখন 24 তারিখে না 25 তারিখে সকালে চলে গেলেন প্লেনে করে, তখন এই খবর কিন্তু আমরা মিনিট টু মিনিট পাচ্ছি। কোথা থেকে পাচ্ছেন? এটা পাচ্ছি আমরা রেডিও টেলিভিশন। আচ্ছা, সুইস রেডিও টেলিভিশন, ওদের হিউম্যানিটেরিয়ান আসপেক্ট এত ভালো, এত বেশি, যে আমরা মিনিট টু মিনিট খবর পাচ্ছি। আচ্ছা। এবং আমার বন্ধু বান্ধব আছে ওরা, যারা তারা ফোন করে বলছে আমাকে এই হলো। তো ক্র্যাকডাউনের খবরও পেয়ে গেলেন? তারপরে রাত্রে ক্র্যাকডাউনের খবর আমরা সঙ্গে সঙ্গে পেলাম, যে সময়ের যে তারতম্য আছে তাতে করে কিন্তু আমাদের এখানে একটু বেশি রাত, তবু আমাকে ঘুম থেকে তোলা হলো, বলা হলো যে এই হচ্ছে। তো ইউনিভার্সিটি টিচার্সকে মারা হয়েছে, এবং সেখানে ওদের নাম শুনলাম যারা আমার শিক্ষক ছিলেন, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, তারপরে এরকম ইতিহাসের ছাত্র ডক্টর সিরাজউদ্দিন সাহেব, জিসি দেব, তারা সবাই মারা গেছে, মেরে ফেলেছে। তো এখন যুদ্ধ যে শুরু হলো, তো বঙ্গবন্ধু যে ডিক্লারেশন দিয়েছেন সেই খবরটা কিন্তু আমেরিকার একটা কোনো সংবাদ সংস্থা তারা এটাকে ব্রডকাস্ট করলো 26 মার্চ। আর কোজে মুজিব হ্যাজ ডিক্লেয়ার্ড ইন্ডিপেন্ডেন্স। তো আপনাদের দূতাবাসে অন্যান্য পাকিস্তানি এর সাথে আপনার সম্পর্কে টানাপোড়েন হচ্ছে, এটা বোঝার ব্যাপার, যে যেহেতু অ্যাম্বাসেডর সাহেব অত্যন্ত বিজ্ঞ ব্যক্তি ছিলেন,
এবং তিনি নিজে পাঞ্জাবি ছিলেন, কিন্তু তিনি পাঞ্জাবিদেরকে পছন্দ করতেন না। যখন ইয়াহিয়া খানের বক্তৃতা শুনলেন তিনি বললেন যে সে একটা বিশ্বাসঘাতক। বাহ। অ্যান্ড দ্যাট ইজ দ্য এন্ড অফ পাকিস্তান। নাও উনি বলছেন, অ্যাম্বাসেডার আমাকে বলছেন। তো আমি বললাম যে স্যার আমি একটু উপরে যাই, আমার রুমে যাই। বলে হ্যাঁ তুমি যাও, কিন্তু চিন্তা করো না, তুমি যা ইচ্ছা তুমি তা করো, তোমার কাজ তুমি করছো, যা যা তোমার দায়িত্ব আছে তুমি করো, পালন করো। তাহলে আপনি রেজিগনেশন দিলেন না? না। আচ্ছা, তারপরে কি হলো? এরপরে আমি অপেক্ষা করছি, যে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু টেলিফোন নম্বর নেই। লন্ডনে ফোন করলাম, লন্ডনে দিতে পারছে না। তো আমাদের মুজিবনগর সরকারের সাথে আপনার যোগাযোগটা কবে কিভাবে হলো? প্রায় মার্চের শেষে হঠাৎ একজন আমাদের পরিচিত ভদ্রলোক, তিনি কলকাতা থেকে জেনেভায় এসছেন। তো জেনেভায় মিটিং ছিল, তো ওখান থেকে তিনি ফোন করেছেন। তার বাবা, মানে আমার স্ত্রীর বাবা এবং তিনি, ওরা একসঙ্গে চাকরি করেছে। আচ্ছা। তো তিনি ফোন করতে আমাদের ফ্যামিলিকে চিনতেন, ওয়াইফকে চিনতেন। ফোন করেছে যে আমি এসছি, আমি একটু আসতে চাই, তুমি অলিকে বলো আমার সঙ্গে সাক্ষাৎ করতে। তো অমুক সময় আসবো, আমি বাসায় আসবো। তো আমি আসলাম বাসায়, দেখি যে উনি চিনলেন, পরিচয় দিলেন, একটা চিঠি বের করে দিলেন। সেই চিঠিটা হলো মুজিবনগর সরকারের চিঠি। আপনাকে লেখা? হ্যাঁ। আচ্ছা। এই প্রথম চিঠি আমি পেলাম মুজিবনগর সরকারের। আচ্ছা। এই চিঠিখানা পাওয়ার পরে উনি কিন্তু থাকলেন না, চাও খেলেন না, তাড়াতাড়ি চলে গেলেন। আচ্ছা। আমি যে আপনার ভয় কিসে এত? বলে না, আমি চাই না যে আমি এখানে এসেছি আচ্ছা। তোমার কেউ জানো। আচ্ছা। কারণ আমার এমবাসি আবার আমার বাসা থেকে কাছে সেটা। তো আমি আপনার, উনি গেলেন, তো তখন আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম যে না, আমি আই এম ইন টাচ। ওরা টেলিফোন নম্বর দিয়েছে, ওদের টেলেক্স নম্বর দিয়েছে। হ্যাঁ ওয়ালি ভাই, প্রথম সচিব হিসাবে আপনার একটা সুযোগ ছিল পাকিস্তান সরকারের গোপন নথিপত্রগুলো দেখার, যেগুলো আমাদের প্রবাসী মুজিব সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবার কথা। আপনি একেবারে সত্য কথাই বলেছেন। এটা আমি বলতে চাচ্ছিলাম আপনাকে, যে তখন আমি ইমিডিয়েটলি আফটার দ্যাট লেটার আমি একটা উত্তর দিলাম, কিন্তু ফোন টোন করিনি, কারণ টাকা পয়সা তখন নাই আমার কাছে। তো একটা চিঠি লিখলাম, চিঠিটা পেয়ে গেল, তাড়াতাড়ি পেয়ে গেল। তো চিঠিটা পাওয়ার পরে ওরা উত্তর দিল আমাকে একটা। তো ওরা বলল যে তুমি এখন রিজাইন করবে না। আচ্ছা। আমি যে সে কি, আমি তো তৈরি হয়ে আছি, আমরা সবাই তৈরি, আমার স্ত্রী তৈরি। বলে না, তুমি রিজাইন করবে যখন আমরা বলবো তখন। আচ্ছা। তুমি যত নথিপত্র পাচ্ছ, গোপন নথিপত্র পাচ্ছ, তোমার আগেও অনেকে রিজাইন করেছে, কিন্তু তাদের কাছ থেকে আমি কোনো নথিপত্র আমরা পাচ্ছি না। তা রিজাইন করলে তো আর সুযোগ থাকছে না, কিন্তু যখন তারা চাকরি করছিল তারাও দিচ্ছে না। আচ্ছা, যা হোক, তারপর আপনি? তো আমি তখন যত নথিপত্র পাচ্ছি সমস্ত পাঠাচ্ছি। প্রথমের দিকে আমি পাঠাচ্ছি বাই পোস্ট। তো পরে দেখলাম যে উইদিন এ মান্থ অর টু, যে হঠাৎ আমাদের বন্ধু রাষ্ট্র, তার অ্যাম্বাসেডার ছিলেন এয়ার ভাইস মার্শাল অর্জুন সিং। তিনি ছিলেন 65 সালে যুদ্ধ হলো, তখন তিনি এয়ার চিফ ছিলেন ভারতের। আচ্ছা। তিনি আমাকে ফোন করলেন একদিন, আচ্ছা, যে আপনি একটু আসেন, এক কাপ চা খেয়ে যান। তো আমি বললাম যে টাইমটা বলুন। আমি বললাম যে দেরিতে আসেন একটু, আমি একটু বাইরে যাবো, ডিনারে যাবো আমি। তো আই নিউ, ঠিক আছে। তো আমি গেলাম, গভীর রাতে যেতে হবে। হ্যাঁ। তো আমি 12টায় গেছি। তো তখন তিনি একটা চিঠি দিলেন আমাকে। আচ্ছা। সেই চিঠিটা এসছে বেসিক্যালি বন্ধুরাষ্ট্র এবং আমাদের মুজিবনগর গভর্নমেন্টের, ওরা দুজনে তারা ড্রাফট করেছে। কারণ আমি যে এর আগে যে কতগুলো পাঠিয়েছি, খবর পাঠিয়েছি বা পাঠাচ্ছি, তাতে করে ওরা খুব ইমপ্রেসড
যে যত গোপন তথ্য আসছে আমার কাছে, ইস্ট পাকিস্তানে কি হচ্ছে, কি করছে, সব তারা লিখছে কিন্তু। এবং ওদের কাছে মিসক্রিয়েন্টস হলো আমাদের মুক্তিযোদ্ধা। তো ওরা লিখতো মিসক্রিয়েন্টস, তারা এতগুলো পাকিস্তানের সোলজার্সকে মেরেছে। আর সেই খবর আমি পাচ্ছি, আপনি পাচ্ছেন এবং আমি পাঠিয়ে দিচ্ছি মুজিবনগর গভর্নমেন্টকে। দর্শক, দেখছেন আমাদের নিয়মিত পর্ব বাংলা টিভির অতিথি। ফিরে আসছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর, সাথেই থাকুন। facebook.com/বাংলা টেলিভিশন কানাডা আমাদের ফেসবুক ঠিকানা। বাংলা টেলিভিশনের আপডেট জানতে ফেসবুকে ফলো করুন। banglatelevision.net আমাদের ওয়েবসাইট। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে অনুষ্ঠান দেখতে লগ অন করুন। পল্টু কুমার শিকদার, বাংলাভাষী ক্যানাডিয়ান ব্যারিস্টার, ইমিগ্রেশন, পার্সোনাল ইনজুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। বাংলা মিডিয়া, বাংলা বই, পত্রিকা, গানের সিডি, নাটক ও সিনেমার বিপুল সমাহার। ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ। 3000 ড্যানফোর্থ এভিনিউ, টরন্টো। আমি বাসানীয় ঘোষ, পার্সোনাল ইনজুরি লয়ার। দুর্ঘটনার পর আপনার মেডিকেল, ইনকাম লস ও অন্যান্য বেনিফিটের জন্য লড়াই করা আমার দায়িত্ব। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমি কোনো ফি নিই না। একটি স্বপ্নিল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম। আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। অর্জুন সিং তিনি আমাকে বললেন যে দেখো, আপনি আমার সঙ্গে যোগাযোগ রাখবেন, যখনই কিছু লাগবে আপনি আমাকে বলবেন। তো আমি বললাম যে দেখুন, আমার তো দরকার হলো যে আমার এই চিঠিপত্র পাচ্ছি, আমি কাগজপত্র পাচ্ছি, এটা আপনাকে সাহায্য করতে হবে। বলে কোনো সমস্যা নেই, আপনি আপনার কাছে পাঠিয়ে দেন, আমি এটা স্পেশাল ব্যাগে পাঠিয়ে দেবো যখনই পাচ্ছেন আপনি। তো তাই যত গোপন তথ্য পাচ্ছি আমি নিয়ে ওনাকে দিচ্ছি। কোন সময়টা? ওই গভীর রাত্রে? হ্যাঁ, গভীর রাত্রে। রোজ রাত 12টা থেকে 1টা ছিল আমাদের সময়। 12 থেকে 1টা। তো সেই গোপন নথি আমাদের প্রবাসী মুজিব সরকারের কাছে সব যাচ্ছে। এবং ওরা বারবার আমাকে বলছে যে তুমি যে পাঠাচ্ছ, প্লিজ কন্টিনিউ, এটা বন্ধ করো না। আমি একটা চিঠি লিখলাম যে দেখুন, বন্ধ করা তো প্রশ্নই ওঠে না, আমি তো পাঠাবো, তা আপনার চিন্তা করবেন না। তারপরে আবার বলছে, দ্বিতীয় সেন্টেন্সে বলছে প্যারাতে, যে এখনো তুমি রিজাইন করবে না। আচ্ছা, কিপ অন সেন্ডিং পেপারস। আচ্ছা, কেন আর কেউ পাঠাচ্ছে না আমাদের। আমরা অনেককে বলছি আমাদের মুক্তিযুদ্ধের এই সেক্টরটা, এই যে গোপন দলিল, পাকিস্তানের গোপন দলিল আমাদের সরকারের কাছে পৌঁছানো, পাকিস্তান সরকারের, এটা একমাত্র আপনি করার মতো অবস্থানে ছিলেন এবং করেছেন। 7.5 কোটি মুক্তিযোদ্ধার তো আর কারো এই সুযোগও ছিল না, করতে পারেওনি। এটা যে কি ইনভ্যালুয়েবল সার্ভিস আমি জানি না সেটা, কিন্তু আমি ভেবেছি যে এটা আমার দায়িত্ব। হ্যাঁ, তো এভাবে চললো। তারপরে এইভাবেই চললো, একের পর এক চললো। এবং প্রত্যেক মাসের ভিতরে কিবরিয়া সাহেব আমাকে ফোন করলেন ওয়াশিংটন থেকে। কিবরিয়া সাহেব ওয়াশিংটনের অ্যাম্বাসেডর? না, কাউন্সিলর ছিলেন, পলিটিক্যাল কাউন্সিলর, বাংলাদেশি, ইস্ট পাকিস্তান। হ্যাঁ, আমাদের। কিবরিয়া সাহেব আমাকে ফোন করে বললেন যে কংগ্রাচুলেশনস ওয়ালি, তোমার কাগজপত্র কিছু আমিও পাচ্ছি। ওকে কিছু পাঠাতাম ওকে আমি, ওয়াশিংটনে তো। কাজে ওয়াশিংটন ওয়াজ এ ভেরি ইম্পর্টেন্ট প্লেস ফর আস। দিল্লি, দেন ওয়াশিংটন। তো তখন আমি was getting a bit unhappy যে আমাকে তারা চাকরি ছাড়তে দিচ্ছে না, আমি ছেড়ে কাজ করতে চাই, তো কিছুতেই না। তো উনিও বলছেন যে, আমি ফোন করলাম কিবরিয়া সাহেবকে যে স্যার আপনি একটু বলেন মুজিবনগরকে
বলে না, আমি কথা বলেছি, তুমি কাজ করছো, কাজ করো, এরকম কাজ আর কেউ করছে না, আমরা চাকরি ছেড়ে দিয়েছি, কিন্তু তুমি কাজ করো এখন। তো সমস্ত কিছু আমি যত পেরেছি করেছি, চললো একের পর এক, মাসের পর মাস, যুদ্ধের খবর পাচ্ছি। আর এর ভিতরে কিছু কিছু ঘটনা ঘটলো যে আমাকে আপনার এই যুদ্ধকালীন অবস্থায় সুইস রেডিও এবং টেলিভিশন আমাকে দাওয়াত করা শুরু করলো। আচ্ছা। তো আমি অ্যাম্বাসেডার অনুমতি নিতাম, উনি বললেন যে তুমি যাও, যা ইচ্ছে বলো। ও, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। পাকিস্তান অ্যাম্বাসেডার আমাকে বলছে যে তুমি যা ইচ্ছে বলো। বাহ, শকিং। কি নাম ছিল ওনার? আফজাল ইকবাল। আফজাল ইকবাল, আচ্ছা। তারপরে? উনি ইন্তেকাল করেছেন। আচ্ছা। তো তিনি ইসলামের উপর অনেক ভালো ভালো বই লিখে গেছেন। আচ্ছা। তো আপনি রেডিও টেলিভিশন? আমি যেতাম, রেগুলার যেতাম, বলতাম। তো এটা বেশ বড় সেন্সেশন হলো। তো তখনই দেখি আমার নাম কাগজ ওঠা শুরু করলো। তখন একটু আমি ভয় পেয়ে গেলাম যে এটা তো বেশি হচ্ছে, কারণ যে পাকিস্তান গভর্নমেন্ট এটা তো ইসলামাবাদে চলে যাচ্ছে, ওরা তো সহ্য করবে না। তো যাই হোক, তো আমি কিন্তু সবসময় লিখে রাখতাম যে আমি আজকে গেছি উইথ দি পারমিশন অফ দি অ্যাম্বাসেডার। আচ্ছা। ডেট অমুক জায়গা, অমুক ডেট। মাঝে মাঝে জেনেভাতে আসলাম, ট্রেনে করে আসতাম, সুইস রোমন্ট। সেখানে আমি আবার ফ্রেঞ্চ জানি, তো ওখানে ফরাসিতে বলতাম আমি। আচ্ছা। খুব ইমপ্রেসড ওরা। আচ্ছা। তো কিছু করার পরে আমি এটা বন্ধ করলাম যে আর না। তো আমি অ্যাম্বাসেডারকে বললাম যে স্যার, আমি ভেবেছি আর আমি করবো না এটা এখন আপাতত। বললো তুমি কি করছো আমি শুনতে চাচ্ছি না, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। তো ওই অ্যাডভান্টেজটা আমার ছিল যে সাইফার ডকুমেন্ট আমার অধীনে, গোপন তথ্য সব আমার অধীনে, আমি খুলছি ব্যাগ। আচ্ছা, আপনি যে পাঠাচ্ছেন আমাদের সরকারের কাছে, এটা আপনার অ্যাম্বাসেডার কখনো জানতে পারেননি? বোধহয় না। আচ্ছা। বলা মুশকিল, তো বোধহয় না। পাকিস্তান সরকার জানতে পারেনি? বোধহয় না, না অবশ্যই না, অবশ্যই না। আচ্ছা। তবে যেগুলো খুব বেশি সেন্সিটিভ দেখতাম আমি, সেগুলো আমি ফটোকপি করে নিতাম। আচ্ছা। ফটোকপি করে আমি ওটা পাঠিয়ে দিতাম, অরিজিনালটা থেকে যেত। আচ্ছা। ও পড়তে চাইতো মাঝে মাঝে। তো এই করতে করতে মুজিবনগর সরকার আপনাকে রিজাইন করার অনুমতি কবে দিল? অনুমতি দিল, কি দেওয়ার আগে আবার দেবে বলছে, আমি আগস্টে যাব না, জুলাইতে যাও তুমি। কেউ হঠাৎ একটা চিঠি আসলো বন্ধুর মাধ্যমে, এয়ার ভাইস মার্শাল অর্জুন সিং, তিনি আমাকে নিজে আসলেন আমার বাসাতে, বলছে চিঠিখানে এসছে, আপনি খুব জরুরি চিঠি। কারণ আমি রিজাইন করতে যাচ্ছি, ডেট ঠিকঠাক করে ফেলেছি আমি। তো সেখানে লিখেছি যে না, তুমি এখন রিজাইন করো না, 22-23 আগস্টে পাকিস্তান অ্যাম্বাসেডার্স মিটিং হবে জেনেভাতে। ও, সেইটা তোমাকে অ্যাটেন্ড করতে হবে। আচ্ছা। ওইটা অ্যাটেন্ড করে তারপরে তুমি রিজাইন করো। আচ্ছা। তো বিরল সুযোগ। তো আমি দেখলাম যে বিরাট সুযোগ এটা। তো আমি সেখানে গেলাম। সব পাকিস্তানি অ্যাম্বাসেডার মিটিং হচ্ছে, সব আপনি সেখানে নোট নিচ্ছেন? আচ্ছা। আমি নোট নিচ্ছি, আবার আমাকে নোট নিতে বলেছেন। আপনার সেই চাকরি ত্যাগ করার মাহেন্দ্র ক্ষণটা কবে এলো, নাকি আসে? এরপরে না আসলো, তারপরে আমি ওইটা শেষ করার পরেই কিন্তু আপনার কলকাতা থেকে টেলেক্স একটা টেলেক্স আসলো আমার এক বন্ধুর কাছে। বললেন যে তুমি এখন যেতে পারো, ইউ ফাইন্ড এ টাইম অ্যান্ড দেন ইউ রিজাইন। দ্যাটস ইন নভেম্বর? নো, আই আস্কড দেম ইন সেপ্টেম্বর, অক্টোবর। তাহলে ভার্চুয়ালি তখন আপনি মুজিবনগর সরকারেরই আমি কাজ করছেন এবং এটা আই মাস্ট টেল ইউ, বি অনেস্ট উইথ ইউ, যে অ্যাম্বাসেডার ওয়াজ ভেরি কাইন্ড উইথ মি। সে কিন্তু আমাকে কখনো বলেনি যে তুমি এটা করো না। আচ্ছা, হ্যাঁ, আমি সব করেছি। আমি তাহলে নভেম্বরে আপনি এসে রিজাইন করলেন? আমি রিজাইন করলাম 3 তারিখে, এবং সেখানে প্রায় 100 জন আপনার করেসপন্ডেন্টস, নিউজ পেপার ম্যান এসছে, তারা মিডিয়া ম্যান এসছে কভার করতে, রেডিও টেলিভিশন, এবং এটা সমস্ত পৃথিবীতে গেছে। মানে ইউরোপে আমি আমার মতো এত কি বলে আপনার ওয়াইড পাবলিসিটি কেউ পায়নি। এবং হেরাল্ড ট্রিবিউনে উঠলো, তারপরে লন্ডন আপনার গার্জিয়ানে উঠলো, ইন্ডিপেন্ডেন্টে উঠলো, আর সুইস পেপারে তো ও জার্মান নৈজর্কে যাইতে উঠলো, জার্মান কাগজে উঠলো। ওদের যে বিল্ড আছে সেটা
সমস্ত কাগজে আপনার এটা উঠলো। আমি কি বলেছি, আমি একটা বক্তৃতা দিয়েছিলাম, সেই বক্তৃতা পুরো তারা ছাপিয়ে দিয়েছে। সেই বক্তৃতার জিস্ট কি আমরা একটু শুনতে পারি? জিস্ট হচ্ছে যে আমি বলেছি যে ইতিহাস দিয়েছি, আমাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এবং বঙ্গবন্ধু কি চেষ্টা করেছেন দেশটাকে টিকিয়ে রাখতে, কিন্তু তিনি পারলেন না, এবং শেষ পর্যন্ত আমাদের স্বাধীনতা ঘোষণা করতে হলো। বলে ভাই, আপনার বর্ণাঢ্য জীবন, আপনার এর পরেও আমাদের জাতিকে অনেক দিয়েছেন, বাংলাদেশকে জাতিসংঘে অন্তর্ভুক্তি করার জন্য, অন্যান্য বৈশ্বিক সংগঠনে অন্তর্ভুক্তি করার জন্য আপনার অবদান অসামান্য, সেগুলো নিয়েও আমরা কথা বলবো। তো আজকে আপাতত আমরা যে কথাগুলো বললাম সেটা তো আমাদের একটা এপিসোডে হয়তো হবে না, হয়তো হবে। আপনাকে বাংলা টেলিভিশনের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি যে আমাদের প্রজন্ম চলে গেলে জাতি এই দলিলগুলো হারিয়ে ফেলবে। এই যে আপনার মুখ থেকে যেই রণাঙ্গনের খবরটা আমরা এখন পেলাম, আমি আশা করি আমার জাতির জন্য, এটা পুরো ভবিষ্যতের জন্য এই অজানা অধ্যায়টা, এই অজানা যুদ্ধটা জানা থাকবে যে কেউ কোথাও এমন একটা কাজ করেছিল। আপনাকে আবার অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য। পরবর্তী অনুষ্ঠান ঠিক এক পক্ষকাল পরে, একই সময়ে, একই চ্যানেলে দেখার আমন্ত্রণ রইল। আর সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন।